আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হোসাইন এবং আমি মাহবুবা জানি ডানা। দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। এখন থেকে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জুলাই গণহত্যাকারীদের আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে অ্যালেক্স সোরস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় $২৩৪ বিলিয়ন ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে সরকারের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরো মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নীতিমালায় পরিবর্তন আনছে সরকার। কার্ডের বিষয়ে প্রধান তথ্য কমিশনার নয়, সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের নিয়ে গঠিত কমিটি। নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়েছে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সামনের পথ মসৃণ নয়, ষড়যন্ত্র চলমান। পতিত সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখান থেকে টেনে তোলা কষ্টসাধ্য। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৩ জেলা নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তবে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে মনে করেন তিনি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। ভাবছেন কিনা বা ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় এবার যুক্ত হয় যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। আমাদের আদর্শের পতাকা দিনব্যাপী এই কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার সরকার অর্থনীতি সহ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ভঙ্গুর করে রেখে গেছে, পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চলমান রেখেছে। সামনের পথ মসৃণ নয় মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, দেশ গঠন তাদের জন্য কষ্টসাধ্য হবে। তবে সব রাজনৈতিক দলের ঐক্য তা সহজ করে দিতে পারে বলে মন্তব্য তারেক রহমানের। সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না, সামনের পথ মোটেও মসৃণ না। বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। ১৬ বছর অত্যাচার, নির্যাতন, গুম খুনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি এসব কিছুর প্রতিশোধ নিতে চায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ বিশ্বাস করে আগামী দিনে ভালো কিছু হবে বিএনপির নেতৃত্বেই। আপনি আজকে চিকিৎসক হিসেবে যে জায়গায়। খান আলামিন, আরটিভি, ঢাকা।
দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত করবে এমন মন্তব্য করে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি চাপ অব্যাহত রাখতে চায় বলেও জানান তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার। জাহিদ রহমানের রিপোর্ট। তাদেরকে এক্সকিউজ করা উচিত। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার ভুল করলে রাজনৈতিক দলগুলো সেটি ধরিয়ে দেবে। জাতীয় ঐক্য ফাটল ধরে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সামনে কোনো সময় কোনো সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয়, একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়। সেই জন্য আমাদের এই চেতনা, এই আকাঙ্ক্ষাকে, এই ঐক্যকে ধরে রাখতে হবে, এই জাতীয় ঐক্যকে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে। তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন, সেখানে সব আলোচনা হবে। জুলাই গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। এদিকে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তা করে আমরা বিএনপি পরিবার। আহত পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানান রুহুল কবির রিজভী। রক্তস্রোতের উপর আপনাদের জিয়ারটি আপনারা পেয়েছেন, সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন। আর আপনারা আজকে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আরো যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা, সেই কাজ করবেন, তাদের হত্যাকারী বিচার নিশ্চিত করণের। বনানী থানা যুবদলের 20 নং ওয়ার্ড মহাখালী আমতলী মাঠে কর্মী সভার আয়োজন করে। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র নেতারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুদক। কর্মকর্তারা জানায়, সূচনা ফাউন্ডেশনের আর্থিক লেনদেন এবং করমুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে কুমিল্লায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বললেন, সরকার ও রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা ছাড়া দুর্নীতি কমবে না। আতিকা রহমানের রিপোর্ট। 2014 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করার জন্য প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর তহবিল ও দেশি বিদেশি অর্থ অনুদান পায়। 2017 সালে 37টি বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনকে $360 মিলিয়ন আর্থিক অনুদান দেয়। অনিয়ম করে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পাওয়া ও সূচনা ফাউন্ডেশনের অনিয়ম নিয়ে তদন্তে নামে দুদক। এর অংশ হিসেবে ধানমন্ডির 5 নম্বর রোডে 54 নম্বর বাসায় অভিযান চালায়, কিন্তু সেখানে সূচনা ফাউন্ডেশনের অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। তাদের যে করমুক্ত করার যে বিষয়টা এসআরও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। এদিকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাউ তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। সাবেক প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আব্দুল ওয়াদুদ দারা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট 2,70,00,000 টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে যোগ দিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণের অন্যতম কারণ ছিল রাষ্ট্রের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দুদকের প্রথম গণশুনানি এটি। সেবা বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 139টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
আতিকা রহমান, RTV। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩.৭%, যা আগের বছরের একই সময় ছিল 17 ভাগের বেশি। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন বলেন, ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো পদক্ষেপ নেই সরকারের। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাংলাদেশ ভারত সীমান্ত বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের চুক্তি নিয়ে আলোচনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন সংক্রান্ত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে সীমান্তে মানুষ হত্যার বিষয়ে সবচেয়ে গুরুত্ব পাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর থেকে দুই দেশের সীমান্তে তৈরি হয় বৈরী সম্পর্ক। এমন বাস্তবতায় ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুপক্ষের অনুমতির বিষয়টি নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা হবে পতিত সরকারের আমলে ঢাকা দিল্লি চুক্তি নিয়ে। কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। ফেনীর মুহুরীচরে ওই এলাকায় বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়টি গুরুত্ব পাবে বিজিবি বিএসএফ সম্মেলনে। এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, সেই বার্তা দেয়া হবে সম্মেলনে, এমনটি জানান বিজিবির মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, কোনো ছাড়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ধর্মঘট প্রত্যাহারের পর চলাচল শুরু হলেও সারা দেশের স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে। ফলে দুশ্চিন্তা আর ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। রেল কর্তৃপক্ষ জানায়, চলাচল স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগবে। ধর্মঘটে শুধু কমলাপুর স্টেশনে একদিনে 1,20 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সচল হয় রেলের চাকা। অনিশ্চয়তা নিয়ে যারা স্টেশনে এসেছিলেন অনেকটা ফাঁকা ট্রেনে যাত্রা শুরু করেন তারা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে কোনো ট্রেন দেখা যায়নি। আবার ট্রেন চলার খবর না পাওয়ায় অনেকে পড়েন বিড়ম্বনায়। আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা তো সারা রাত জায়গা ছিলাম না। তো ওনারা যে হুট করে ডিসিশনটা নিল, ওনারা আমাদের একবার জানানোর কোনো কিছুই আমাদের জন্য অনেক ভালো হয়েছে, নাইলে আমরা অনেক দুর্ভোগ পোহাইতে হইতো। কালকে আসছিলাম, কালকে টিকিটও ছিল, তা যাইতে পারি নাই, আজকে টিকিট কাটা হয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয় যাত্রীদের। প্রতিটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। যখন শুধু ছাড়বে তখন থেকে ভালো লাগতেছে আর কি। জনগণকে জিম্মি করে যে একটা ট্রেন তারা শুরু করেছে, সেটা বিভিন্ন সেক্টর, নট অনলি রেলওয়ে, সেটা বিভিন্ন সেক্টরে অনেক ভালোই প্রভাব ফেলবে। আন্দোলন করে এইভাবে মানুষকে জিম্মি করে এটাও করা উচিত না। রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট সহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীরা একে স্বাগত জানালেও শিডিউল বিপর্যয় তাদের দুর্ভোগে ফেলে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। ঢাকা থেকে জয়ন্তিকা এবং বুড়িমারি এক্সপ্রেসের যাত্রা বাতিল করতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে ট্রেনগুলো গেছে। এই প্রসিডিউরের কারণে আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান কর্মবিরতির কারণে শুধু তার স্টেশনেই একদিনে 1,20 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের জেরে জেলার সব রুটে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এর আগে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বাস মালিক ও সিএনজি চালকরা। এদিকে বরিশালে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে 15টি রুটে বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। মঙ্গলবার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দখল ও সড়কে চলাচলকে কেন্দ্র করে বাস মালিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাস মালিক সমিতির অফিস ও 8টি সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। আহত হয় সাংবাদিক সহ 30 জন। এর জেরে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রাখা হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। সকালে সিএনজি চলাচল শুরু করলে বাংলা বাজার এলাকায় 3টি সিএনজি অটোরিকশায় আগুন ও 4টি বাস ভাঙচুর করা হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ড এলাকায়। শক্তি প্রয়োগ করে মানে থাকবো, আবার নতুন করিয়া আমাদের স্টাফ একটা নিয়ে ওই পাশে নিয়ে ধরিয়া নিয়ে আবার মারধর করছে। কেউ আবেদন করুক আর না করুক, পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বরিশালে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রূপাতলী বাস টার্মিনাল থেকে 15টি রুটে বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। বাস ধর্মঘটের প্রভাব পড়েছে পটুয়াখালীতেও। অনির্দিষ্টকালে ধর্মঘটে বিপাকে পড়েছে পর্যটক ও ঢাকায় যাওয়া বিশ্ব ইজতেমার মুসল্লিরা। যাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। আজকেই তো যাওয়ার কথা, এখন কিভাবে যাব? আমি আসছি বাউফল থেকে, যাইব যশোরে। এখানে কাউন্টার আসি দেখি গাড়িগুলি বন্ধ, কোনো গাড়ি নেই, কাউন্টারের যে ঘরগুলি সব বন্ধ। এদিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ঝিনাইদহ সহ 15টি জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। ইমরুল কায়েস, RTV। 3 পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠ পরিদর্শনের সময় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বাস্তবায়নে টঙ্গীর তুরাগ তীরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশ থেকে আসা মুসল্লিদের জন্য এরই মধ্যে উত্তর পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও 3 থেকে 5 ফেব্রুয়ারি জুবাইয়ের অনুসারীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব পালন করবেন। তৃতীয় পর্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন সাদ অনুসারীরা। মুসল্লিদের নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 13 দফার নির্দেশনা দিয়েছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক। দিয়েছেন নির্বিঘ্নে ইজতেমা বাস্তবায়নের আশ্বাস। নানান ধরনের দ্বিধা আছে, তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি। ওনারাও কিন্তু দ্বিমত করেননি, আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি। সবার সুবিধার জন্য এটা করা হয়েছে। পুলিশের পাশাপাশি সহায়তা থাকবে তাবলিগের স্বেচ্ছাসেবক বাহিনী। 10,000 নিরাপত্তা স্বেচ্ছাসেবক আমার পুলিশের সাথে সমন্বয় করা হয়েছে, তারাও এই নিরাপত্তা দিবে। পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে, কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না। আমরা পুলিশকে বলে দিয়েছি, ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দিব। কেউ নিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। অরণ্য গফুর, RTV। সুষ্ঠু বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সে সময় প্রায় 4000 বিডিআর সদস্য হত্যাকাণ্ডে অংশ নিলেও বর্তমানে কেউ কেউ জামিনে ছাড়া পাচ্ছেন, যা পিলখানা হত্যায় ভুক্তভোগী পরিবারের জন্য অস্বস্তি ও আতঙ্ক তৈরি করছে। বিডিআর কোর্টে সাজাপ্রাপ্তদের সাজা পুনর্বহাল ও 25 ডিসেম্বর শহীদ সেনা দিবস পালনের দাবি জানান তারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে।
পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25শে ফেব্রুয়ারি নিজ সৈনিকের গুলিতে সেদিন প্রাণ হারান 57 সেনা অফিসার। হত্যা পরবর্তী 36 ঘণ্টায় সৈনিকদের বেয়োনেটের আঘাতে রক্তাক্ত হন পিলখানায় অবস্থানকারী সব সেনা কর্মকর্তার পরিবার পরিজন। কিন্তু বর্তমানে কিছু কিছু রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ ঢালাওভাবে সকল বিডিআর সদস্যদের মুক্তি চাচ্ছে। তাই সংবাদ সম্মেলনে সেদিনের প্রকৃত চিত্র তুলে ধরে গণমাধ্যম, বিচার বিভাগ ও জনগণের কাছে প্রশ্ন রাখেন নিহত ও আহতের পরিবার। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছিলেন বিডিআর সদস্য সুবেদার নুরুল ইসলাম। কিন্তু হত্যার নেশায় মত্ত সৈনিকেরা তাকেও রড দিয়ে পিটিয়ে হত্যা করে সেনা অফিসারদের সাথেই পুঁতে রাখে। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্যরাই তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ ফায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয়। সেদিন পিলখানার দরবার হল থেকে বেঁচে ফিরে আসা লেফটেন্যান্ট কর্নেল সালাম বলেন, হত্যাকাণ্ডের পর যেসব ইউনিট পিলখানায় ছিল তাদের প্রকৃত সংখ্যা তদন্তে সঠিকভাবে উপস্থাপন করা হয়, কিন্তু সে সময় প্রকৃত সংখ্যার অনেক কম হত্যাকারীর নাম লিপিবদ্ধ করা হয়। গ্রাউন্ড লেভেলে যারা ওই সময় ভিতরে ছিল সেই তদন্ত অনুযায়ী বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ার পর কমাইছে। তারপর আবার আসলো একদল হাসিনা কর্তৃক মনোনীত কিছু লয়ার, তারা আরো কমিয়ে দিল। সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করেছে। বিডিআর কোর্টে সাজা নিয়ে প্রশ্ন করা মানে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। ভুক্তভোগী সেনা পরিবারের দাবি, অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর করা হোক। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। জাকারিয়া খান, RTV। উত্তর ভারতে হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা 40 জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে নিহতর সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার রাত 1টার দিকে প্রয়াগরাজ জেলায় এই ঘটনা ঘটেছে। মেলায় আগত পুণ্যার্থী জনতা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিল। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। তবে ঠিক কী কারণে পদদলিতর শিকারের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে স্ট্রেচারে করে আহত ও নিহতদের নিয়ে যাওয়া হচ্ছে। গেল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোনে আদিত্যনাথকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি। রাকিব হাসান, RTV। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারের ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময়ই ক্ষমতায় গেলে সরকার পরিচালনার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে অনুযায়ী শপথ গ্রহণের পরপরই সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই লাখো ফেডারেল কর্মীর কাছে একটি ইমেইলের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে। সেখানে কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা সরকারের ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রামের অংশ হতে চান কিনা। এ বিষয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। যদি এই কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করতে রাজি হন তবে তারা এ প্রকল্পের আওতায় 8 মাসের বেতন ও ভাতা পাবেন বলে ইমেইলে জানানো হয়েছে। রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি শিল্প স্থাপনায় আগুন লাগে। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা।
বুধবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার 9টি অঞ্চলে 100টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে হামলাগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন জ্বালানি খাত ও বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক এই ড্রোন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও ছিল। বেলারুশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় স্মোলেন্স্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালানো হয়। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনা থাকলেও তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। বিষয়টি বাস্তবায়ন করা গেলে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতির মেরুকরণের বাস্তবতায় বিষয়টি বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের বাফুফেতে আগমনে এক ভিন্ন আমেজ। ভিন্ন পরিচয়ে ফেডারেশনে আসা সালাউদ্দিন এদিন বৈঠক করেছেন সাফের আসন্ন সূচি নিয়ে। প্রসঙ্গক্রমে ওঠে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা। হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলে নতুন এক ধারা তৈরি করবে বলে বিশ্বাস তার। এখানে নিজের বাসায় আসছি, আবার যাব, ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের, তো ওই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। এবারে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার ঘোষণা দিলেও তার বাস্তবতা নিয়ে সন্দেহ সালাউদ্দিনের কণ্ঠে। কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া, কারণ বাংলাদেশের ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, ভিসা প্রবলেম। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো, তারপরে দেখা যায় কি হয়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।